রেকর্ডিং ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাসরুমে ক্লাস নিলেও আপনাদের রেকর্ডিং থাকবে, সো ওইটা কোনো সমস্যা না। আমি যদি কখনো সপ্তাহে একদিন করে ক্লাসও নিই ক্লাসরুমে, সেক্ষেত্রেও রেকর্ডিংয়ের কোনো প্রবলেম হবে না, রেকর্ডিংয়ের মতোই থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, এটা হচ্ছে ব্যাপার। আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি কোন পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স। হ্যাঁ, সেন্ট্রাল ডিফারেন্স, ঠিক আছে। ওকে, আমি একবার দেখাই সূত্রগুলো, একবার মনে করাই দিই। ফরওয়ার্ড ডিফারেন্সটা ছিল এরকম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ মাইনাস, এটা হচ্ছে আমাদের সেই ইরর পার্টটা, ট্রাঙ্কেশন ইরর, এটা কিন্তু ট্রাঙ্কেশন ইরর বাই টু এইচ। সো এইচ দেওয়ার একটা কোন অবস্থায় ছিল। আর সেন্ট্রালের আমরা যদি একটু মনে করার ট্রাই করি, সেন্ট্রালে আমাদের সূত্রটা আমরা এনেছিলাম এই পর্যন্ত, এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এইচ, এর সঙ্গে ছিল মাইনাস এফ ট্রিপল প্রাইম যাই বাই সিক্স এইচ স্কোয়ার। একটা ব্যাপার আছে, 2h না? টু এইচ, হ্যাঁ রাইট, হ্যাঁ 2h রাইট, নিচে রাইট, নিচে ওই যে বিয়োগ করলে দুইটা এইচ আসছিল, ঠিক আছে 2h, হ্যাঁ। তো এটা ট্রিপল প্রাইম। আচ্ছা, এই এক্স টু আর এক্স নটটা আমরা কই থেকে পাইছিলাম, এটা যদি একটু মনে করার ট্রাই করেন, এই সূত্রটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড করব। মানে এইটা ছিল আমাদের তিনটা পয়েন্ট, আমরা তিনটা পয়েন্ট কল্পনা করছিলাম। অ্যাকচুয়ালি এক্স নট ছিল একটা, এক্স নট মাইনাস এইচ ছিল একটা, আর এক্স নট প্লাস এইচ ছিল একটা। তো আমাদের হিসাবের সুবিধার্থে, মানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যেটা করছিলাম, এইটাকে ধরে নিয়েছিলাম এক্স নট, মানে শিফটিং করছিলাম একটা, এইটাকে ধরে নিয়েছিলাম এক্স নট প্লাস এইচ, এবং এইটাকে আমরা বলছিলাম এক্স নট প্লাস টু এইচ। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের ছিল এক্স টু, এটা ছিল আমাদের এক্স ওয়ান, এটা ছিল আমাদের এক্স নট, মানে এটাকে আমরা এইভাবে নামকরণ করছিলাম। বেসিক্যালি আমরা শিফটিং করছিলাম একটা, এই শিফটিং করে এরকম এক্স টু এক্স নট এরকম আসছিল। বাট অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় আবার ব্যাক শিফট করে মেইন সূত্রটা এভাবে লিখতে পারি, আমাদের বুঝতে সুবিধা হবে। এক্স টুর বদলে আমরা অ্যাকচুয়ালি এইটা লিখতে পারি, অর্থাৎ এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নটের বদলে আমরা লিখতে পারি এক্স নট মাইনাস এইচ, এফ অফ এক্স নট মাইনাস এইচ ডিভাইডেড বাই টু এইচ, আর এ পাশে যেটা ছিল সেটাই ইরর পার্ট। এবং আমরা ইররের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ফরওয়ার্ড ডিফারেন্সে ইররটা এইচ এর সমানুপাতিক, আর সেন্ট্রাল ডিফারেন্সে ইররটা এইচ এর স্কোয়ারের সমানুপাতিক, ঠিক আছে। এটা আমরা এর আগের দিন বলছিলাম। আচ্ছা, ভালো কথা, সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে কীভাবে ম্যাথ করে এটা একটু দেখাই। এখান থেকে ম্যাথটা আমি দেখাইছিলাম না, এখান থেকে শুরু করার কথা ছিল। সূত্র এটা, আমরা সেন্ট্রাল ডিফারেন্সের ম্যাথ করব। তো দেয়া আছে এরকম যে এফ অফ এক্স সমান লন এক্স, এবং এক্স নট দেওয়া আছে 2, এর আগের দিনেরটাই। ওকে, আজান পড়ছে, একটু ম্যাথটা শুরু করব আমি। 3 মিনিটের একটা জাস্ট ব্রেক দিচ্ছি।
আচ্ছা, আমরা এক্সাম্পলটা শুরু করি। তাহলে এফ অফ এক্স দেওয়া আছে লন এক্স, এক্স নট দেওয়া আছে হচ্ছে 2। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের এখান থেকে বলা হলো যে সেন্ট্রাল ডিফারেন্সটা বের করতে, সেন্ট্রাল ডিফারেন্স বের করতে এবং এর করেসপন্ডিং ট্রাঙ্কেশন ইরোরটাও বের করতে। তো এইচ এর ভ্যালু দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। এইচ এর ভ্যালু আপনি ধরে নিতে পারেন। দেওয়া থাকলে এরকম দেওয়া থাকবে 1, 0.1, 0.01, 0.001, চারটা দেওয়া থাকতে পারে, আরও বেশিও দেওয়া থাকতে পারে। এটাকে আপনি কিভাবে করবেন? প্রথম কাজটা হবে এফ অফ এক্স থেকে আপনাকে প্রথমে পলিনোমিয়ালটা বের করতে হবে, অর্থাৎ পলিনোমিয়াল না, ডেরিভেটিভটা এফ অফ এক্স, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1/x। এটা হচ্ছে আপনার অরিজিনাল ডেরিভেটিভ। অর্থাৎ আমরা এখানে যদি 2 বসাই, আমরা বলতে পারি 1/2, 0.5। এটা আমরা গতদিনও করছিলাম, সেম কাজ। অর্থাৎ এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। বাট আমরা তো এই সূত্র যখন ইউজ করবো, কম্পিউটারটা এই সূত্রটা ইউজ করবে, সেন্ট্রাল ডিফারেন্সের সূত্র, তার ভ্যালুটা তো আসলে 0.5 হবে না, কাছাকাছি যাবে। দেখা যাক কতটা কাছাকাছি যায়। এইচ, এটা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, আর এরপরে লিখতে হবে হলো ফরওয়ার্ড না, অ্যাকচুয়ালি আমরা সেন্ট্রাল ডিফারেন্স করতেছি। সো ফরওয়ার্ডটা তো কতদিন করছি, সেন্ট্রালটা করি, সেন্ট্রাল ডিফারেন্স। আর আমরা করব হচ্ছে এখানে ট্রাঙ্কেশন ইরোরটা লিখব। ওকে, হ্যাঁ। এবার এইচ এর ভ্যালু হচ্ছে 1, 0.1, 0.01 আর হচ্ছে 0.001। তো সেন্ট্রাল ডিফারেন্স কীভাবে বের করবো? সূত্রটা হচ্ছে এরকম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। এখন আমাদের যেটা করতে হবে, এখানে এফ অফ এক্সের জায়গায় লন এক্স বসাতে হবে। তো লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। এখন আমাদের যেটা করতে হবে, এক্স আর এইচ এর ভ্যালু বসাতে হবে। তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 2 দেওয়া আছে, লন 2 প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে। সো প্রথমে হচ্ছে 1 আছে, 1 বসাইলাম, মাইনাস লন 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 এইচ এর ভ্যালু। এখানে এইটা যদি আমি ক্যালকুলেটর ইউজ করে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে 0.549306। আর ট্রাঙ্কেশন ইররটা হচ্ছে এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা আপনি পাইছেন 0.5, এখান থেকে সেন্ট্রাল ডিফারেন্সের যে ভ্যালুটা পাইলেন এইমাত্র, ওইটা বিয়োগ দিবেন। 0.5 থেকে এই ভ্যালুটা বিয়োগ দিবেন। এটা যদি বাদ দেন, আপনি পাবেন হচ্ছে 0.0493061 মাইনাস থাকবে সামনে। তো মাইনাস প্লাস ম্যাটার করে না, আপনি যেটা করবেন অ্যাকচুয়াল ভ্যালু থেকে যে ভ্যালুটা পাইছেন সেই ভ্যালুটা বিয়োগ দেবেন। মাইনাস আসুক প্লাস আসুক, আপনার এটা ম্যাটার করবে না। এরপরে আরও 0.1 দিয়ে করবেন, তারপরে 0.01 দিয়ে করবেন, এইভাবে করতে থাকবেন। এই ম্যাথটা অনেকটা ওই ফরওয়ার্ড ডিফারেন্সের মতোই, জাস্ট সূত্রটা ডিফারেন্ট, আর কিছু না। আচ্ছা, এবার আমরা যেটাতে আগাবো সেটার নাম হচ্ছে, আমরা বেসিক্যালি এতক্ষণ পর্যন্ত ট্রাঙ্কেশন ইরর নিয়েই কথা বলছি, সব সময় ট্রাঙ্কেশন ইরর নিয়ে কথা বলতেছি। কিন্তু একটু যদি চিন্তা করেন, সূত্রগুলোর দিকে তাকান, দেখেন তো সূত্রগুলো, এই সূত্রটার দিকে একটু তাকান। তো এখানে আমরা একটা কি করি, এক্স নট প্লাস এইচ করি, মাইনাস এক্স নট মাইনাস এইচ করি। তাহলে এটা কি দেখে মনে হয় না যে ওকে, আমরা যখন ডিফারেন্সিয়েশন করতেছি তখন ফাংশনটাকে পলিনোমিয়াল বানিয়ে তারপরে সেটাকে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। সেই জন্য আমাদের একটা ইরর হয়েছে, সেটা ট্রাঙ্কেশন ইরর। অর্থাৎ অসীম সংখ্যক আমার থাকতে পারতো, টার্মস থাকতে পারতো, সেই টার্মগুলোকে বাদ দিয়ে আমরা অল্প কয়েকটা টার্ম নিয়ে এটা কনসিডার করছি। সো এই জন্য ট্রাঙ্কেশন ইরর হয়েছে। ওই যে টার্মগুলোকে বাদ দেওয়ার কারণে, ট্রাঙ্কেট করার কারণে ট্রাঙ্কেশন ইরর হয়েছে। বাট শুধু কি ট্রাঙ্কেশন ইররই হয় এখানে? আমরা দেখেন এক্স নট প্লাস এইচ, এই যে এইচ এর ভ্যালুটা, এটা অনেক ছোট একটা ভ্যালু। আপনার কম্পিউটারে হতে পারে এটা 5 সিগনিফিক্যান্ট ফিগার ভ্যালু পর্যন্ত কনসিডার করতে পারে।
তাহলে এক্স নট প্লাস এইচ এটা করতে অবশ্যই আপনার এখানে একটা ইরর হবে, এক্স নট মাইনাস এইচ এটা করলেও একটা ইরর হতে পারে, এবং দুইটার মাঝে যে মাইনাস এটা করলেও একটা ইরর হতে পারে। এই ইররগুলোকে কি বলা হয় যেন, কারো মনে পড়ে? এটা কি ধরনের ইরর? যখন আমরা কিছু সিগনিফিক্যান্ট বিট পরে আর বিট নিতে পারি না, এটা কি ইরর? ইন্টারপোলেটিং এরর। না, এটা রাউন্ডিং না এরর। না, রাউন্ডিং এরর। হ্যাঁ, রাউন্ডিং এরর, রাইট। তো এটা হচ্ছে রাউন্ডিং এরর। তো রাউন্ডিং এররও হচ্ছে, তাহলে আমরা যদি টোটাল এররের কথা বলি এই ক্ষেত্রে, সেন্ট্রাল ডিফারেন্সের কথাই যদি বলি, দুই ক্ষেত্রে এটা হয়, বাট সেন্ট্রাল ডিফারেন্সেরটাই মেইনলি আমরা এটা দেখাই বেশি এখানে। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ইরর, কিন্তু ইরর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে রাউন্ড প্রথমে একটা বলতে পারেন, ওকে ট্রাঙ্কেশন ইরর তো থাকেই, ঠিক আছে, ট্রাঙ্কেশন ইরর তো আছেই, তার সাথে কিন্তু রাউন্ডিং ইররটাও থাকে, দুইটা ইরর থাকে। সো ট্রাঙ্কেশন ইররের পরিমাণটা আসলে কত সেন্ট্রাল ডিফারেন্সে আমরা একটু আগে বের করছি, এফ ট্রিপল প্রাইম এক্স বাই 6 ইন্টু এইচ স্কোয়ার। আর রাউন্ডিং ইররটা কত? এটা হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। রাউন্ডিং ইররটা অ্যাকচুয়ালি খুব সহজ, এটা আসলে তেমন কোনো ঘটনা না, আমাদের এখানে এটাতে ম্যাথও নেই, জাস্ট এখানে একটা বোঝার একটা খুব সুন্দর একটা বোঝার জায়গা আছে, সেজন্য এটা লিখতেছি। দেখেন রাউন্ডিং ইররটা বের করা হয় এভাবে, মেইনলি যে ফাংশনটা ওইটাই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h, সামনে মেশিন এপসাইলন দিয়ে গুণ অবস্থায় থাকে। এটাই হচ্ছে সেই ইররটাকে আসলে সে মানে মেজার করে এই মেশিন এপসাইলনটা দিয়ে। এটা যদি মনে থাকে, এটা হচ্ছে আপনাদের ছিল প্রথম চ্যাপ্টারের পার্ট ছিল মেশিন এপসাইলন। এইটা হচ্ছে আমাদের সেই মেশিন এপসাইলন ইরর। হ্যাঁ বলেন। এক্স হবে নাকি যাই হবে এটা এফ ট্রিপল প্রাইম এগুলো এটা যাই হবে, ও সরি এটা যাই হবে, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এটা তো যাই হবে, এক্স তো হবেই না, রাইট। এটার মান কি দেওয়া থাকবে? না দেওয়া থাকবে না এখানে। এখান থেকে আপনার কোনো ম্যাথ করতে হবে না, বলছি না এখানে কোনো ম্যাথ নেই, এখানে কোনো ভ্যালু দেওয়া থাকবে না, জাস্ট ইরর দুইটা মানে এখানে লিখতে, মানে যদি কখনো প্রশ্ন আসে তাহলে জাস্ট আপনাকে এখানে ইরর আর ইরর কীভাবে ইরর মানে ইররগুলো কীভাবে ডিফাইন করে সেটা লিখতে হতে পারে, এখান থেকে ম্যাথ মানে ভ্যালু আসবে না, যাই এর ভ্যালু দেওয়া থাকে না কখনো, আননোন। যাই হোক, এখানে আমাদের তবে ইররকে ডিফাইন করব আমরা, ট্রাঙ্কেশন ইররকে ডিফাইন করব, আজকেই করব, একটু পরে, এই আননোন ভেরিয়েবল থাকবে না তখন, একটু পরে দেখবেন এটা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো এইটাকে এখানে কিন্তু সামনে একটা মাইনাসও ছিল, এটাও মিস করে গেছি আমি। এইটাকে যেটা করা হয় সবগুলোকে, এইটাকে আমরা এফ ট্রিপল প্রাইম যাই বাই 6h স্কোয়ার, এটাকে আমরা মডুলাসের ভিতর দিয়ে দিই, এবং প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h এপসাইলন দিয়ে গুণ, এটাকেও আমরা মডুলাসের ভিতর দিয়ে দিই পুরোটাকে। মডুলাসের ভিতর দেওয়ার ফলে আমাদের ইররটা অ্যাকচুয়ালি আমরা বলে দিতে পারি, এটা মডুলাসের সূত্র, মানে মডুলাসের সূত্রগুলো যদি মনে করে থাকেন, এখানে আমরা অ্যাকচুয়ালি সাইনটা পাল্টাই এরকম দিতে পারি, অর্থাৎ বেসিক্যালি এই পার্টটাই হবে হলো হাইয়েস্ট ইরর, অর্থাৎ এই ইররের চেয়ে বেশি আর কি ইরর আর পসিবল না। কারণটা কি? এই মেশিন এপসাইলনের কারণ। মেশিন এপসাইলন অ্যাকচুয়ালি হাইয়েস্ট পসিবল ইরর, যদি একটু মনে করার ট্রাই করেন, এটা ছিল ম্যাক্সিমাম ইররটা। সো এই জন্য এইটা ম্যাক্সিমাম হয়ে গেল, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এইটা এই ট্রাঙ্কেশন আর রাউন্ডিং ইরর, এই দুটার কম্বিনেশনে যে ইররটা আমরা পাইছি, এইটাই অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার সেন্ট্রাল ডিফারেন্সের ম্যাক্সিমাম ইরর। এর চেয়ে কম হতে পারে, বাট ম্যাক্সিমাম এটা যাইয়ের উপর ডিপেন্ড করে, তো এর চেয়ে কম হতে পারে। যাই হোক, এই সূত্রটা লেখার একটা কারণ আছে। এই সূত্রটা মানে সূত্র লিখলাম, ঠিক আছে, সূত্র না অ্যাকচুয়ালি ট্রাঙ্কেশন ইরর লিখলাম, রাউন্ডিং ইরর আলাদা আলাদা করে লিখলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ট্রাঙ্কেশন ইররের দিকে তাকান, এইটার দিকে তাকান। আমি যদি কোনো কারণে এইচ এর ভ্যালুটা কমাই, শুধুমাত্র ট্রাঙ্কেশন ইররের কথা চিন্তা করেন, তাহলে কি ইররটা বাড়বে না কমবে বলেন তো?
এইচ এর ভ্যালু যদি কমাই তাহলে ইরর বাড়বে না কমবে? হ্যাঁ কমবে। কমবে, হ্যাঁ। এইচ এর ভ্যালু কমলে ইরর কমবে, কারণ কি এইচ স্কোয়ারের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি কমলে কমবে বাড়লে বাড়বে, এইচ বাড়লে ইরর বাড়বে এরকম। বাট রাইট সাইডের পার্টটা রাউন্ডিং ইররের পার্ট একটু দেখেন তো, এইচ যদি কমাই ইরর কি বাড়বে না কমবে? টু এইচ, এইচ কিন্তু নিচে আছে। স্যার এরর বাড়বে। হ্যাঁ, কারণ যদি নিচে থাকে, এই ভ্যালুটা যদি নিচে থাকে, ভাগ ব্যস্তানুপাতিক। দিচ্ছি, হ্যাঁ, সো এটা বেড়ে যাবে এবং এইচ বাড়লে ইরর এখানে কমবে। দেখেন তাহলে উল্টে গেছে কিন্তু বিষয়টা। তাহলে দেখেন একই সূত্রের মধ্যে দুইটা সেম এইচ, কিন্তু এটাও এইচ এটাও সেম এইচ, এইচ এর ভ্যালু কিন্তু সেম, কিন্তু আপনি যাবেন কোন দিকে? বাড়াইলেও ইরর মানে এইচ বাড়াইলেও ঝামেলা, কমাইলেও ঝামেলা, মানে দুইটার একটা ট্রেড অফ করা লাগবে, মাঝামাঝি কিছু একটা লাগবে, তাই না? এরকম বিষয়টা না? হ্যাঁ, এটাই একটা বিষয়, এটাই কনসেপ্টটা আপনাদের দেওয়ার ট্রাই করতেছি যে এইচ এর একটা এমন একটা ভ্যালু দরকার, একটা অপটিমাইজ ভ্যালু দরকার, যে ক্ষেত্রে ট্রাঙ্কেশন ইরোরও কম হবে, কিছুটা কম হবে, এবং রাউন্ডিং ইরোরটা কম হবে, দুইটা মিলাই যে টোটাল ইরোরটা অ্যাকচুয়ালি কম হবে। মানে পার্টিকুলার একটা ইরোরের কথা চিন্তা করা যাবে না, দুইটা মিলায় ইরোরটাকে কমাইতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটাকে আমরা ইরোরটাকে কীভাবে মিনিমাইজ করতে পারি? তো যেটা করা যায়, এটা ম্যাথ না, জাস্ট এটাও কনসেপ্ট, বাট এটা লাগবে কনসেপ্টটা। ম্যাথ খুবই সহজ কনসেপ্ট। একটা গ্রাফে আপনি যদি চিন্তা করেন, এইচ মানে এক্স অক্ষ বরাবর যদি এইচটা রাখি আমি, এইচ এর ভ্যালুগুলো, এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি রাখি হচ্ছে ইরোরগুলোকে, তাহলে আমি যদি ট্রাঙ্কেশন ইরোরটা এখানে ড্র করি, ট্রাঙ্কেশন ইরোর এইচ এর ভ্যালুর সাথে সাথে কিন্তু বাড়ে, এইচ বাড়াইলেও ট্রাঙ্কেশন ইরোর বাড়ে। তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে যদি আমার ট্রাঙ্কেশন ইরোর শুরু হয়, তাহলে ধীরে ধীরে সে বাড়তে থাকবে এভাবে। আর যদি এটা হচ্ছে আমার তাহলে কি ট্রাঙ্কেশন ইরোর, এটা টি ইরোর বললাম। আর যদি আমি রাউন্ডিং ইরোরের কথা চিন্তা করি, তাহলে উপর থেকে দেখেন এটা হচ্ছে যত রাউন্ডিং ইরোরটা এইচ এর ভ্যালু বাড়ার সাথে সাথে রাউন্ডিং ইরোরটা কমে, ভ্যালুটা কমে, তাহলে আমরা যেটা হবে ছবিটা হয়ে যাবে এরকম, হয়তো এরকম আসবে আর কি এদিকে। এটা হচ্ছে আমার সেই আর ইরোর, রাউন্ডিং ইরোর। এখন কথা হচ্ছে আপনি টোটাল ইরোরটা কীভাবে পাবেন? এটা তো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ইরোরটা দেখলাম, টোটাল ইরোরটা হচ্ছে এই দুইটা গ্রাফের সমষ্টি, মানে হচ্ছে এই দুইটা এইভাবে যাবে, ছবিটা এরকম হয়ে এইদিকে চলে যাবে, এটা হচ্ছে আমার সেই টোটাল ইরোর, দুইটা ইরোরের কম্বিনেশন। তো কোন পয়েন্টটাতে অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো মানে মিনিমাইজ হয়েছে ইরোরটা কোথায় সবচেয়ে কমেছে একটু খেয়াল করে দেখবেন। যেখানে ইন্টারসেক্ট হয়েছে, যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট হয়েছে, যে এই যে এখানে দেখেন, এখানে সবচেয়ে কম হয়েছে না? যে পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে এই পয়েন্টটা, এইচের এই পয়েন্টটাই কিন্তু, এই পয়েন্টের কারণে ইরোরটা সবচেয়ে মিনিমাইজ হয়েছে, এখানে মিনিমাইজড ইরোর হয়েছে মিনিমাম, বাকি সব জায়গায় কিন্তু আস্তে আস্তে ইরোর বাড়তেছে। সো এই ইন্টারসেকশন পয়েন্টটাই আসলে আমাদের ইরোর, এই যে ইন্টারসেকশন পয়েন্টে যে এইচটা আমরা পাই, এই পয়েন্টটাই আসলে আমাদের বেস্ট এইচ বলতে পারেন ইরোডের পার্সপেক্টিভে। বুঝতে পারলেন গ্রাফটা? জাস্ট কনসেপ্ট আসতে পারে, এক নাম্বার 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন, যে কিভাবে আপনি আসলে অ্যাপ্রোচটা কি ইরোর কমানোর। বুঝতে পারছেন? এই সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, আপনার কি ক্লাসরুমে কয়জন ক্লাসরুমে আজকে? 2 জন। 2 জন। আচ্ছা, ঠিক আছে। আপনারা মনে হয় অফলাইন ক্লাস করছেন না সকালে, বা করবেন? জি স্যার, করছি স্যার। করছেন। স্যার আমি করবো। বুঝতে পারছি। অনেকের খুব সমস্যা হচ্ছে এই যে অফলাইন অনলাইনে হয়ে, কারো কোনো একটা কোর্স অনলাইন, কোনো একটা কোর্স অফলাইন, অনেকে রাস্তার মধ্যে অনলাইন ক্লাস করে। জি স্যার, কালকে করা লাগছে রাস্তার মধ্যে। গত একটা সেকশনে এরকম দেখলাম, তার একটা হয়েছে রোদের মধ্যে 9:30টার সময়। 7 নম্বর বিল্ডিং এ দেখলাম স্যার শুধু একটু নেট থাকে, কিন্তু অন্যান্য বিল্ডিং এ নেট থাকে না।
নেট থাকে বলতে ওয়াইফাই এর কথা বললেন নাকি ওয়্যারড এর কথা বললেন? ওয়াইফাইও কাজ করে না, ওয়াইফাই তো কাজ করেই না, মোবাইল স্যার ডাটাও কাজ করে নেটওয়ার্কও না, কাজ করে না। নেটওয়ার্কও কাজ করে ও না। মোবাইল ডাটা কাজ করে না? না না, ও এই 7 নম্বর বিল্ডিং এ আমি এখন দেখলাম যে 4G কাজ করতেছে। কালকে জানলে কালকে আমি এই রুমে এসে ক্লাস করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো একটা অ্যালার্মিং ব্যাপার অনলাইন। আচ্ছা ঠিক আছে, দেখবো আমিও এসে দেখবো বিষয়টা, সমস্যা নেই। নেক্সট উইকে আচ্ছা কি করতেছিলাম, হ্যাঁ ও হ্যাঁ, এই পর্যন্ত আমরা ঠিক আছে। এখন আমাদের নেক্সট টপিকটা দেখা লাগবে, লাস্ট টপিক এই চ্যাপ্টারের একদমই শেষ টপিক। সেইটার নাম হচ্ছে, আচ্ছা ওটাতে যাওয়ার আগে একটা জিনিস একটু বলে নিই। আমরা যদি সেন্ট্রাল ডিফারেন্সের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের ইরোডটা আমরা দেখছি হচ্ছে সেন্ট্রাল ট্রাঙ্কেশন ইরোডটা ছিল হচ্ছে এরকম, এফ ট্রিপল প্রাইম যাই বাই 6 ইন্টু এইচ স্কোয়ার, প্লাস মাইনাস ম্যাটার করে না। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এটা ছিল হচ্ছে এফ ডবল প্রাইম যাই বাই 2 ইন্টু এইচ। তার মানে সেন্ট্রাল ডিফারেন্সটা এইচ স্কোয়ারের সমানুপাতিক, ফরওয়ার্ডটা এইচ এর সমানুপাতিক। এইটাকে এই এইচ স্কোয়ারের সমানুপাতিক এই কথাটাকে আরেকভাবে বলা যায়, একটু ডিফারেন্ট ওয়েতে বলা যায়, সেটা একটু শেখেন। এটাকে আমরা বলি এইভাবে যে ইরোর ইজ অফ অর্ডার এইচ স্কোয়ার। এইচ স্কোয়ারের অর্ডারে ইরোরটা হচ্ছে, অর্ডারটা হচ্ছে এইচ স্কোয়ার, ইরোরের অর্ডার মানে এইচ স্কোয়ারের সমানুপাতিক, তো এটাকে অর্ডারও বলা হয়। এটাকে আরেকভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বিগ ও নোটেশন দিয়ে এভাবে প্রকাশ করে। বিগ ও মানে কি, একটা ও জাস্ট ও এর মাথার উপরে এরকম একটা প্যাচ দিয়ে দেয় অনেকে, বাট কম্পিউটারে যেটা ও লেখে বড় করে সুন্দর করে, ওটা একটু দেখতে ভালো, বিগ ও। তো ওমেগা, আচ্ছা ও অফ এইচ স্কোয়ার, এটাকে এভাবে প্রকাশ করা হয় যে এইচ স্কোয়ারের যে সমানুপাতিক এই কথাটাকে ওই বিগ ও নোটেশন দিয়ে ও অফ এইচ স্কোয়ার এভাবে প্রকাশ করা হয়। তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি, এই রোডটা অ্যাকচুয়ালি বি ও অফ এইচ এর সমানুপাতিক যেহেতু, সো এটার অর্ডারটা হচ্ছে ও অফ এইচ। জাস্ট একটা নোটেশন শিখলেন, কারণ সামনে একটু লাগবে এই নোটেশনটা। ওকে, তো আমরা এই টপিকে লাস্ট টপিকটাতে অ্যাকচুয়ালি আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের যে ট্রাঙ্কেশন ইরোরটা ছিল, সেই ট্রাঙ্কেশন ইরোরটাকে আমরা আরেকটু ভালোভাবে ডিফাইন করার ট্রাই করব। কারণ এই যাই আননোন ভেরিয়েবল, এবং এটা আসলে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে ডিফাইন করার ফলে খুব ভালোভাবে আমরা আসলে ইরোরটাকে ডিফাইন করতে পারি নাই। এই যাইয়ের কারণে আমরা আসলে এক্স্যাক্ট ভ্যালুটা আমরা বলতে পারি, আমরা জাস্ট একটা গেস করতে পারতেছিলাম এতক্ষণ যে ওকে এইচ এর সমানুপাতিক হবে, এইচ এর স্কোয়ারের সমানুপাতিক হবে, এক্স্যাক্ট ভ্যালু পাচ্ছিলাম না বা ভালোভাবে ডিফাইন করতে পারি নাই। এই জন্য রিচার্ডসন নামে একজন ম্যাথমেটিশিয়ান উনি করলেন কি, উনি একটা অ্যাপ্রোচ দিলেন, যে অ্যাপ্রোচের মাধ্যমে এই ইরোরটাকে, এই ট্রাঙ্কেশন ইরোরটাকে আরো ভালোভাবে ডিফাইন করা যায়, এবং এই ইরোরের যে অর্ডার সেটাকে কমায় ফেলা যায়। অর্থাৎ ইরোরটাকে আরো সুন্দর করে সে অ্যাকুরেসিটা বাড়াবেন আর কি। দেখা যাক, এটা কথাটা মানে বুঝবেন না দেখা পর্যন্ত, আসলে আমরা করার সময় বুঝতে পারবো। ওকে, তো ওনার অ্যাপ্রোচটাকে রিচার্ডসন এক্সট্রাপোলেশন বলা হয়। তো উনি যেটা করলো, তো উনি সেন্ট্রাল ডিফারেন্সটাকে এভাবে প্রকাশ করে, ঠিক আছে। ওনার সূত্রটা এটাই, মানে এটা তো সেন্ট্রাল ডিফারেন্স সূত্র, কোনো সমস্যা নেই, ডিভাইড বাই 2h। উনি বললো কি, ওকে আপনি এটাকে নাম দেন ডিএইচ, মানে উনি ডি দ্বারা এটা প্রকাশ করে, ডিএইচ দ্বারা এটাকে বললো, ঠিক আছে। ডিএইচ ইজ ইকুয়াল টু আমার সেই সেন্ট্রাল ডিফারেন্সের ইকুয়েশনটা। রিচার্ডসন এক্সট্রাপোলেশন কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের জন্য না, শুধুমাত্র সেন্ট্রাল ডিফারেন্সে। আচ্ছা, আমরা এইটাকে যখন প্রথম ডিফারেন্সিয়েশন করতে চাইছিলাম এই পুরো জিনিসটাকে, তখন আমরা ডিফারেন্সিয়েশন করতে চেষ্টা করছিলাম, তখন আমরা যেটা করছিলাম
প্রথমে আমরা এই ফাংশনকে পলিনোমিয়ালে ভাগ করে নিয়েছিলাম, পলিনোমিয়াল ভাগ করার সময় পলিনোমিয়ালে মানে পলিনোমিয়ালে মানে ট্রান্সফর্ম করে নিয়েছিলাম। পলিনোমিয়ালে কীভাবে ট্রান্সফর্ম করেছিলাম? ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল ইউজ করছিলাম। রিচার্ডসন ওই কাজটা করে নাই। রিচার্ডসন যেটা করলো না, উনি ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল না ইউজ করে উনি যেটা করলো টেইলর এক্সপ্যানশন ইউজ করে। এইটাকে এক্সপ্যান্ড করে, এটাকে এক্সপ্যান্ড করে একটা কাহিনী করে। দেখি আমরা কি করে ওনার অ্যাপ্রোচটাও দেখি। সো এই পার্টটাকে আমাদের টেইলর এক্সপ্যান্ড করা লাগবে, এফ অফ এক্স প্লাস এইচকে। এটাকে টেইলর এক্সপ্যান্ড করি তাহলে আমরা পাবো হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু এইচ প্লাস এফ ডবল প্রাইম এক্স ইন্টু এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ট্রিপল প্রাইম এক্স ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব। এই প্যাটার্ন তো আপনাদের মনে আছে। তো কোন পর্যন্ত নিব? এটা তো শেষ হবে না, তো আপনাকে বলে দেওয়া, মানে এটা আপনার বলে দেওয়া থাকতে পারে, নাও বলা থাকতে পারে। তো বলে দেওয়া থাকতে পারে যে বললো এরকম যে ওকে আপনি যেটা করেন সেটা হচ্ছে 5th অর্ডার পর্যন্ত নেন, 5th অর্ডার অ্যাপ্রক্সিমেশন করেন। এটাকে 5th অ্যাপ্রক্সিমেশনে বলা হয়, অর্থাৎ 5th অর্ডার পর্যন্ত। 5th অর্ডার বলতে মানে হচ্ছে এইচ এর পাওয়ার 5 পর্যন্ত নিতে হবে। 5th অর্ডার মানে এইচ এর পাওয়ার 5 পর্যন্ত আমাদের এটা কনসিডার করা লাগবে। তার মানে আমরা যাই আরও কয়েকটা 5th অর্ডার, তার মানে এফ এটা হচ্ছে 4x বাই 4 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 4, আরও আছে এফ 5x ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 5। আচ্ছা, এরপরে কি? এরপরে তো আরও আছে, আমরা 5th অর্ডার নিছি, বাট এর পরের পার্টটা তো ইরোর, বা এরপরে তো আরও অনেকগুলো টার্ম আছে, ইরোর বলবো না, ওকে, আরও অনেক টার্ম আছে। ওই টার্মগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য একটা জিনিস ইউজ করা হয়। আচ্ছা বলেন তো, এই যে এক্স্যাক্ট টার্মটা দেখতেছেন 5 নাম্বার, এই যে এইচ টু দি পাওয়ার 5, এর ঠিক পরের টার্মটা কত অর্ডারের হবে? এক্স্যাক্ট পরেরটা 6th অর্ডার, রাইট, 6th অর্ডার। তো 6, 7, 8, 9 আর ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে, 6, 7 থেকে ইনফিনিটি। তো এই সবগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে প্লাস দিয়ে লেখা হয় অর্ডার অফ এইচ টু দি পাওয়ার 6। এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে বাকি ওই সবগুলোর, এটাকে রিপ্রেজেন্ট করে আর কি বাকি সবগুলো টার্মের। এবার লিখে রাখি এইচ টু দি পাওয়ার 6। যদি আপনি এখানে আরো একটা ধরেন যে এটা যদি এরকম লিখতেন যে ওকে না আমি 6th অর্ডার পর্যন্ত নিব, আমি যেটা করব, ঠিক আছে 6th অর্ডার পর্যন্ত নিলাম x ডিভাইড বাই 6 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 6 প্লাস, তাহলে আপনি যদি বাকিগুলোকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে কীভাবে করবেন? বাকিগুলোর প্রথমটা অর্ডার অফ H7, সেম এই কাজটাই আর কি, মানে বাকিগুলোর প্রথম যেটা টার্ম সেই টার্মের মানে অর্ডারটা আপনাকে এখানে যোগ হিসেবে অর্ডার ও বি ও দিয়ে অ্যাড করে দিতে হবে। ওকে, আমরা আগেটাতে যাই যেহেতু আমার এক্সাম্পলটা ওইভাবে করা। সো 5টা পর্যন্ত 5th অর্ডার পর্যন্ত রাখি। ওকে, আচ্ছা এইটা হলো জাস্ট এফ অফ এক্স প্লাস এইচ, বাট এফ অফ এক্স মাইনাস এইচ কি হবে? একই রকম, শুধুমাত্র এইগুলোতে মানে একটা করে প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে হবে এফ অফ এক্স ইন্টু এইচ প্লাস এফ ডবল প্রাইম এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার মাইনাস এফ ট্রিপল প্রাইম এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব প্লাস এফ 4 এক্স এইচ টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এফ 5 এক্স বাই 5 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 5 প্লাস এটা অর্ডারে ওই একইভাবে অর্ডারের ওইটা থাকবে এইচ টু দি পাওয়ার 6। এটা কিন্তু থিটা না, এটা ওমেগা বা বিগো বলে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি পেলেন হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। আমাদের বের করতে হবে এই দুইটার মাইনাস ডিভাইডেড বাই 2h, মানে হচ্ছে আপনি যদি dh আমরা বের করতেছি, সো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h। সো এফ অফ এক্স প্লাস এইচ থেকে এটা যদি আমি বাদ দিই, এখান থেকে যদি বাদ দিই, তাহলে যেটা দেখা যাবে
বাদ দেওয়া মানে কি, এইটা এটা কাটা যাবে, এইটা এটা কিন্তু থেকে যাবে, এইটা এটা বাদ যাবে, তারপরে প্লাসেরগুলো, এই যে প্লাস প্লাস এটা বাদ যাবে, মাইনাসেরগুলো থেকে যাবে। সো আমরা যেটা পাই, আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু টু ইন্টু, এই যে এটা টু দুইটা, এফ প্রাইম এক্স এইচ প্লাস এই যে এই 3 নাম্বারটা, এই যে মানে কিউবেরটা, এফ থ্রি এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব, বাট এটা দুইটা আছে, সবগুলো দুইটা করে আছে যেহেতু যোগ করতেছি, প্লাস 5এরটা 2 ইন্টু এফ 5x বাই 5 ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 5 প্লাস এই, আচ্ছা এই দুইটাও তো কাটা যাবে তাই না, এটা তো আমরা কাটিনি, এই এইচ এর এটা কাটা যাবে, সো এইটা এটাও কিন্তু কাটা। আচ্ছা এই দুটো যদি কাটি, অর্থাৎ 6th পাওয়ারেরটা যদি কাটি, আপনার আসলে এর যদি এই দুটো যদি কাটা যায়, আপনি যদি এখন এখানে প্লাস হিসেবে কিছু লিখতে চান, কত পাওয়ারেরটা লিখবেন, কত অর্ডারেরটা লিখবেন বলেন তো? 6 পাওয়ারেরটা যদি কাটা পড়ে, তারপরের ঠিক পরের টার্মটা কত পাওয়ারের হবে, কত অর্ডারের হবে? 7, অবশ্যই 7, এর পরের জাস্ট পরের টার্মটা 7 এর হবে, সো 6টা কাটা পড়ছে, সেজন্য আমাদের এখানে 7 দিয়ে দিতে হবে, কারণ এটা বাকিগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, যেহেতু 6 কাটা পড়ছে, তো সবার বসকে 7, সো 7 দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে দিলাম, বাকি মানে 7 8 9 10 বাকি সবগুলোকে। দেখে বোঝা গেল? এই বুঝতে পারতেছেন কথাবার্তা? জি স্যার। 2 হবে নাকি শুধু একটাই হবে? একটাই, এইটার উপরে কোনো অ্যালজেব্রিক কোনো ক্যালকুলেশন নেই, 2 গুণন বা এটা এটা কোনো নেই, একটাই, এটার সঙ্গে কোনো যোগ বিয়োগ গুণ বা কিচ্ছু নেই, এটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায়। বুঝতে পারছেন? আচ্ছা, কাহিনী হচ্ছে 2h দ্বারা ভাগ করা লাগবে, এটা কিন্তু আমরা করিনি, এই যে 2h আছে না, 1/2h দ্বারা ভাগ করা লাগবে পুরা জিনিসটাকে, 2h দ্বারা ভাগ করা লাগবে, কি হবে 2 2 কাটা h কাটা, তাহলে আমরা থেকে যাচ্ছে হলো f প্রাইম x প্লাস 2 2 কাটা h কাটা, তাহলে আমরা থেকে যাচ্ছে হলো f ট্রিপল প্রাইম x বাই 3 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার প্লাস 2 2 কাটা h কাটা f 5x বাই 5 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 4 প্লাস h যেহেতু আছে h সো অর্ডার অফ h একটা, এখানে একটা h আছে, সো h7, সো এই টার্মটা যদি থাকতো, এই টার্মটা যদি h দিয়ে ভাগ করতাম, অ্যাকচুয়ালি আমাদের এটা আসতে হচ্ছে h টু দি পাওয়ার 6, অর্ডার অফ h টু দি পাওয়ার 6, h দিয়ে ভাগ হয়েছে। 2টা কিন্তু ম্যাটার করবে না, মানে কোনো কনস্ট্যান্ট ওর সঙ্গে কোনো ম্যাটার করবে না, 2 1 3 কোনো কনস্ট্যান্ট নাই, ওর ম্যাটার করবে হচ্ছে পাওয়ারটা, জাস্ট পাওয়ারটা ম্যাটার করে ওর কাছে। সো h দিয়ে যেহেতু ভাগ হয়েছে, সেহেতু আমরা h দিয়ে ভাগ করে নিলাম। এই এখন কথা হচ্ছে, আমরা আসলে এটা কি করতেছি, কেন করতেছি, এটা বিশাল একটা প্রশ্ন হয়ে গেল। মানে হচ্ছেটা কি হচ্ছে, আসলে দেখেন একটু ভালো করে চিন্তা করলে দেখবেন আসলে আমরা কি করতেছি। সেটা হচ্ছে, দেখেন একটু দেখে, এই যে এই জিনিসটা, এইটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা f অফ x, f ড্যাশ x অ্যাকচুয়াল, তার মানে অ্যাকচুয়ালি dh সমান এটা হওয়ার কথা, মানে আমার ডেরিভেটিভ সমান আসলে এইটাই আমাদের ভ্যালু পাওয়ার কথা, বাট আমরা কিন্তু তা পাইনি, আমরা এক্সট্রা হাবিজাবি অনেক কিছু পাইছি। এই যে হাবিজাবি এগুলো কি আসলে, এক্সট্রা হাবিজাবি এগুলোই আসলে ট্রাঙ্কেশন এরর, এই পুরোটাই ট্রাঙ্কেশন এরর, এই রিচার্ডসনের সূত্রতে মানে স্টাইলে, এটাই কিন্তু ট্রাঙ্কেশন এরর। এখন আপনি বলতে পারেন স্যার আগেরটাই তো বেশি ভালো ছিল, ওই যাই দিয়ে যেটা করছিলাম ওইটাতে তো একটা টার্ম ছিল, এখানে তো দেখি তো দুইটা টার্ম, তার সঙ্গে আবার ওই বিগ ও দিয়ে আবার আরেকটা কি জানো না, এটার একটা সুবিধা আছে, এটা কেন সুবিধা আছে সেটাই দেখাবো। আমাকে তার আগে বলেন, এই টার্মটাকে যদি চিন্তা করেন, এই টার্মের এইচ এর অর্ডার কত?
এই ইরোরটা মানে এটা তো একটা ইরোর, এটা একটা ইরোর, এই টার্মটা একটা ইরোর, এই ইরোরের অর্ডার কত? So 2. হ্যাঁ 2। সো ইরোরের অর্ডার হচ্ছে এইচ স্কোয়ার, ও অফ এইচ স্কোয়ার। আর এই টার্মের অর্ডার কত? 4, h⁴। আচ্ছা এখন আমাকে কেউ একজন বলেন যে কোন অর্ডারটা ইরোরের ক্ষেত্রে এই অর্ডারটা খারাপ না এই অর্ডারটা খারাপ, কোনটা বেশি ক্ষতি করবে আমাকে, কোনটা বেশি ইরোরের ঝামেলা করবে? একটু চিন্তা করে বলেন তো, কোন ইরোরটা বেশি হার্মফুল আমার ডেরিভেটিভের জন্য? চিন্তা করে বলেন। এইচ বেশি হলে ইরোর বাড়বে না? হ্যাঁ কিন্তু একটু হ্যাঁ এটা এটা খুব সহজ চিন্তা, বাট আরেকটু ভাবা দরকার আছে এই জায়গাটায়। আমরা কিন্তু একটু ভালো করে চিন্তা করে দেখেন, অলওয়েজ এইচ এর ভ্যালু কমাইতে থাকি, এইচ এর ভ্যালু কমাইতে থাকি, এইচ এর 1 থেকে 0.1 0.02 যত কমাইতে পারি তত ভালো, এখন কমাইতে থাকি। আচ্ছা এইচ এর ভ্যালু কমলে ইরোর কমবে, রাইট? ট্রাঙ্কেশন ইরোর তো কমবে। আচ্ছা কোন এইচ এর ভ্যালু কমানোর সাথে সাথে কোন টার্মটা বেশি কমবে বলেন তো? কোন টার্মটা বেশি ছোট হবে? এইটা ছোট হবে না এটা ছোট হবে? স্যার h⁴ যেটা। হ্যাঁ, তার মানে এইচ এর ভ্যালু কমানোর সাথে সাথে ইরোর কিন্তু কমতেছে বেশি এইটার, এই ইরোরটা কিন্তু অল্প অল্প করে কমতেছে, রাইট? এই টার্মটা অল্প অল্প করে, তাহলে তার মানে আমার ইরোরের পার্সপেক্টিভে ক্ষতিকর বেশি কোনটা, ডমিনেন্ট কোনটা? এইটা এইচ স্কোয়ার না, অর্ডার অফ এইচ স্কোয়ার না? বলেন তো, এটা কি বোঝা যায়? এই কথাটা বুঝতে পারলেন? জি স্যার। হ্যাঁ, তো এটা কিন্তু ওইভাবে চিন্তা করা লাগবে, এইচ এর ভ্যালুটা কমতেছে, কোনটা বেশি কমতেছে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমাদের টার্গেট হবে এই রিচার্ডসন ইন্টারপোলেশন আসলে করেটা যেটা, আমরা ইচ্ছা করলে রিচার্ডসনের ইন্টারপোলেশন ইউজ করে একটা একটা মানে ইন্টারপোলেশন না সরি এক্সট্রাপোলেশন, এই এক্সট্রাপোলেশন একটা এমন একটা অ্যাপ্রোচ, এখনও সেই অ্যাপ্রোচটা দেখাইনি, এমন একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা এই টার্মগুলোকে ধীরে ধীরে রিমুভ করতে থাকে। অর্থাৎ সবচেয়ে এখানে সবচেয়ে খারাপ এই দুইটা টার্মের মধ্যে সবচেয়ে মানে ডমিনেন্ট, ইরোরের ক্ষেত্রে ডমিনেন্ট টার্ম হচ্ছে এইচ স্কোয়ার। প্রথমে এই টার্মটাকে আমরা রিমুভ করতে পারবো, তারপরে ধাপে আমরা এই টার্মটাকেও রিমুভ করতে পারবো h⁴। অর্থাৎ আমরা যদি এগুলো রিমুভ করতে পারি, অর্থাৎ এগুলো যদি আমরা রিমুভ করতে পারি কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করে, আমাদের কিন্তু ইরোরটা অনেক অনেক কমে যাবে। সো ওই অ্যাপ্রোচটা আমাদের শিখতে হবে, কিভাবে আমাদের এই টার্মগুলোকে রিমুভ করা যায়। তো চলেন তাহলে এই এক্সট্রাপোলেশন আমরা অ্যাপ্রোচটা দেখি, এক্সট্রাপোলেশন কিভাবে করতে হয়। তো আমরা আবার এই সেম জিনিসটা আবার লিখব, কারণ বেশ কিছু কাজ আছে। dh ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম হচ্ছে f' এবং ইরোর হিসেবে পাইছিলাম হচ্ছে f'(x) বাই 3 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার প্লাস f 5x বাই এইটা তো 3, হ্যাঁ ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে h ছিল হচ্ছে 4 h⁴ প্লাস অর্ডার ছিল সাথে h⁶। এটাকে এখন আমরা কমাবো, কোনটাকে প্রথমে টার্গেট করছি? এইটাকে প্রথম, যে এই কম ডিগ্রিটা ফার্স্ট টার্গেট হবে, কম ডিগ্রিটা বেশি হার্মফুল, ফার্স্ট টার্গেট এটা, তাহলে এটা হচ্ছে কম ডিগ্রি। তাহলে আমরা কিভাবে করব? প্রথম কাজ হবে এক্সট্রাপোলেশনের অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ডি, এই স্টেপগুলো কিন্তু আপনাদের জানতে হবে, ঠিক আছে? মানে এগুলো দিয়ে দেয় পরীক্ষায়, তো যেটা এখন করতেছে এটাই ম্যাথ, আর কোনো ম্যাথ না, এটা এই ধরনের ম্যাথ। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি চাইলে ঠিক আছে এত দূর পর্যন্ত টেইলর এক্সপ্যান্ড না করে একবারে যদি এই সিকোয়েন্সটা মনে রাখেন যে এটা কিভাবে আগাচ্ছে, এটা যদি মনে রাখেন তাহলে সমস্যা নেই, না হলে কিন্তু আপনার শুরু থেকে টেইলর এক্সপ্যান্ড করে এসে যেতে হবে। যদি না ওটা না করেন তাহলে ডিরেক্ট এইটুকু যদি মনে রাখেন, মানে এই পুরোটা, তাহলে মানে এই ইয়েটা আর কি
এই সিরিজটা যদি একটু মাথায় নেন, দেখেন সিরিজের একটা ধারা আছে, যে মানে সরি সিরিজের ধারা তো একই কথা, মানে ধারার একটা মানে মানে এখানে একটা প্যাটার্ন আছে, যেখানে আসলে প্যাটার্নটা হচ্ছে 3/3 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার, 5/5 ফ্যাক্টোরিয়াল 4, পাওয়ারটা একটা করে কম। সো এই প্যাটার্নটা মাথায় নিলে আসলে হবে। সো ওইটা আমার কাছে আছে, আপনার মাথায় আছে। এখন আপনি একটা করে টার্ম বাদ দিবেন, কিভাবে করব? এখন একদম ইজি, এখন এখানে কোনো কিছু মনে রাখতে হবে না। dh/2 বের করবেন। h/2 মানে কি? h এর বদলে h/2 বসাতে হবে, মানে কি f ড্যাশ এক্স প্লাস f ট্রিপল প্রাইম এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল h স্কোয়ার না, তাহলে h/2 যদি h এর জায়গায় বসাই তাহলে আমরা পাবো হচ্ছে h²/4 প্লাস এটা f5 x বাই 5 ফ্যাক্টোরিয়াল h⁴, তার মানে আমরা যদি h/2 বসাই তাহলে আমরা পাবো h⁴ বাই 2⁴ হচ্ছে 16 প্লাস এইটার সঙ্গে কিন্তু আপনার কোনো h এর কোনো কিছু করা লাগবে না। সো এখানে আমরা যেটা করব যে এইভাবে এখানে রেখে দেব 6, যেহেতু পাওয়ার চেঞ্জ হচ্ছে না, সো h/2 এখানে আমার কোনো কাহিনী নাই। পাওয়ার যদি চেঞ্জ হতো তখন আমার একটা কাহিনী হতো, বাট h/2 যদি করি 2⁶, অ্যাকচুয়ালি পাওয়ারের কোনো ডিফারেন্স হচ্ছে না, এই জন্য আমরা ওটা ওইভাবেই রেখে দিলাম। এখন কথা হচ্ছে এটা কেন করলো h/2 কেন করলো? আমার তো আসলে এই টার্মটা বাদ দেওয়া দরকার। হ্যাঁ, টার্মটা এখন বাদ দিব। কিভাবে করব? এই যে dh/2 এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। কোনো একটা কিছু একটা করে এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করে আমরা এই টার্মটা বাদ দিতে পারি। দেখেন একটু চিন্তা করে, আমরা যদি এই যে এইচ স্কোয়ারের এই টার্মটাই কিন্তু আমাদের টার্গেট টার্ম, আমরা যদি 2 নম্বর ইকুয়েশনকে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করে 1 নম্বর ইকুয়েশন থেকে বাদ দিই, তাহলেই কিন্তু আমরা আসলে পেয়ে যাব। দেখেন তো হয় কিনা? তাহলে কিন্তু আমাদের এই টার্মটা কাটা যায়। আচ্ছা দেখি কি হয়। এইটাকে 4 দ্বারা গুণ করতে বলতেছেন, তাহলে dh/2 মাইনাস dh, তাহলে 4f(x) মাইনাস একটা f, তার মানে 3টা থেকে যায় f ড্যাশ এক্স প্লাস 4 × 4 হয়ে এটা কাটাকাটি 4 কাটা গেল, এবং পুরোটা এইটা আর এটা সেম হয়ে গেছে। সো এইটা মাইনাস এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। আচ্ছা এইটা পার্টে কি থাকবে? এই পার্টে থাকবে হলো 4 আছে এখানে, 1/4 এটা 1/4 আর উপরে তো 1, তার মানে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে 1/4 - 1 ইন্টু f⁵ x বাই 5 ফ্যাক্টোরিয়াল h⁴। এখান থেকে এটা মাইনাস করছি, এটা থেকে যায় 1/4 আর উপর থেকে 1 প্লাস এটার সঙ্গে কোনো কাহিনী নাই, এটা এরকমই থেকে যাবে। এখন কথা হচ্ছে ওকে করলাম, ভালো কথা, বাট আমাদের তো f(x) কে আলাদা রাখার কথা ছিল, f'(x) যেটা, অর্থাৎ এইটাই তো আমাদের হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, বাট এটার সঙ্গে 3 গুণ অবস্থায় আছে, তাহলে তো আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো মেইন ভ্যালু থেকে আমাদের তো টার্গেট ছিল f'(x) এর সঙ্গে যে সকল টার্ম অ্যাড আছে সেই টার্মগুলো নিয়ে কিছু একটা করার, ওই টার্মগুলোই তো আমার ইরোর পার্ট। কিন্তু মেইন যে টার্ম f'(x) এই টার্মের সঙ্গে তো কোনো গুণ থাকা যাবে না। সো 3 গুণ আছে, 3 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে, dh/2 মাইনাস dh/3 ইজ ইকুয়াল টু f'(x) 3 দিয়ে ভাগ করতেছি, এটা তো 0 0 কিছু করার নেই। আচ্ছা এইটাকে কি করব? এইটাকে আমরা যদি এটা চিন্তা করি, এটা কত আসলে 4 হচ্ছে এখানে 1 - 4 মানে -3/4, তার মানে অ্যাকচুয়ালি এইটা প্লাস হবে না, এটা হবে হচ্ছে -3/4, বাট আমরা 4 দ্বারা কিন্তু গুণ করছিলাম না, 3 দ্বারা, সরি এখানে কত আসে 3/4, এখন 3 দ্বারা কিন্তু ভাগ করছি। সো 3 দ্বারা ভাগ করার ফলে 3 কাটা, তার মানে আমরা থেকে যাচ্ছে অ্যাকচুয়ালি 1/4 ইন্টু f(5x) ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল h⁴, আর এইটা কিন্তু যা ছিল তাই থাকবে। এটা আসলে হলোটা কি? এটার ফলে যেটা হইল, আমাদের একটা টার্ম বাদ পড়ে গেছে, এবং কোন টার্মটা বাদ পড়ছে? সেই টার্মটা হচ্ছে স্কোয়ারের টার্মটা, যেটা সবচেয়ে হার্ম করতেছিল, আমাদের সবচেয়ে ক্ষতিকর ছিল।
মোর ডমিনেন্ট এখানে ছিল, মোর ডমিনেন্ট ছিল ইরোরের ক্ষেত্রে, ওইটাকে আমরা ওই টার্মটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কয়টা টার্ম বাদ দিছি, মানে প্রথমে যে এটা ছিল আমাদের ডিএইচ ছিল এটা, তার টার্ম বাদ দিলাম কয়টা, বাদ দিতে পারছি কয়টা এখন পর্যন্ত, কয়টা বাদ দিছি? একটা টার্ম, রাইট, একটা টার্ম বাদ যেহেতু দিছি, একটা টার্ম যেহেতু বাদ দিছি, সেজন্য আমরা এটাকে বলবো ডিএইচ বলবো এটাকে, বাট যেহেতু একটা টার্ম বাদ দিয়েছি এটাকে আমরা ডিএইচ1 বলবো, ডিএইচ1 বলবো। এই ওয়ানটা মানে কি, মানে একটা টার্ম বাদ দিছি, তার মানে আপনাকে যদি কখনো বলে ডিএইচ2 বের করো, তাহলে কি করতে হবে, মূল যে ডিএইচ আছে এখান থেকে কয়টা টার্ম বাদ যাবে, অর্থাৎ আমি যদি ডিএইচ2 যদি বের করতে হবে, দুইটা টার্ম বাদ যাবে, তার মানে এইটা টার্ম বাদ যাবে আর এই টার্মটাও বাদ যাবে, এই টার্মটাও সেকেন্ড টার্মটাও আমাদের বাদ দিতে হবে। তাহলে ডিএইচ2 এটা তাহলে কিভাবে বের করব, সেম প্রসেস, একদমই সেম। কি করতে হবে, ডিএইচ2 বের করার জন্য আমাদের প্রথমে ডিএইচ1টাকে লিখতে হবে আগের মতোই, ডিএইচ1 আমরা ডিএইচ ব্যবহার করে ডিএইচ1 ক্যালকুলেট করছি, এবার ডিএইচ1 ব্যবহার করে ডিএইচ2 ক্যালকুলেট করব। দেখেন কিভাবে, ডিএইচ1 আসলে কত, এই যে এখনই বের করলাম, f ড্যাশ এক্স মাইনাস 1/4 f টু দি পাওয়ার 5x বাই 5 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 4 প্লাস h টু দি পাওয়ার 6, এটা হচ্ছে ডিএইচ1। ডিএইচ1 এ আমরা কি করব, এর আগেও দেখেন একটু কি করছিলাম, dh/2 করছিলাম, এখানেও একই কাজ করব, dh/2 এইটার dh/2টা করব আর কি, f ড্যাশ এক্স মাইনাস 1/4 এরকমই থাকবে, f5 থাকবে, x থাকবে, 5 ফ্যাক্টোরিয়াল থাকবে, h টু দি পাওয়ার 4। সো এখানে হয়ে যাচ্ছে h/2 যদি বসাই h এর জায়গায়, তাহলে h টু দি পাওয়ার 4/16 প্লাস এখানে তো কোনো চেঞ্জ হবে না, h টু দি পাওয়ার 6। এখন আমি এটা ইকুয়েশন হচ্ছে 1 নাম্বার যদি হয়, এটা যদি 2 নাম্বার হয়, আপনি এখন 2 নাম্বারকে 16 দিয়ে গুণ করে 1 নাম্বার থেকে বাদ দেন, তাহলে আসলে আপনি সেম এই টার্মটা আউট করে দিতে পারতেছেন। এটা কিন্তু আপনার মুখস্থ না, কিন্তু 16 দিয়ে গুণ করতেছে, কারণ 16 দিয়ে এখানে 16টাকে আউট করা লাগবে, দুটাকে সমান করা লাগবে, এটা আপনার ম্যাথমেটিক্যাল সেন্স, জাস্ট ওটা ইউজ করলে হবে। সো যেটা করা লাগবে 16 ইন্টু dh/2 1 মাইনাস dh1 ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমরা পাবো কত, পাবো এটা 16 এর সাথে গুণ হচ্ছে, তার মানে 16 f of x মাইনাস f of x মানে 15 f ড্যাশ x, তারপরের টার্মটা কাটাকাটি হয়ে যাবে, 16 এই টার্মটা নাই, সো বাকি থাকে অ্যাকচুয়ালি কি, অর্ডার অফ h6, এটা থাক। এখন কথা হচ্ছে আমাদের মেইন ভ্যালুটা ছিল f প্রাইম x, তার সঙ্গে তো 15 গুণ অবস্থায় আছে, এটা তো রাখা যাবে না, সো 15 দিয়ে ভাগ করা লাগবে। সো আমাদের যেটা করা লাগবে 16 dh/2 minus dh divided by 15 is equal to f prime x plus omega of h to the power 6 is equal to, আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে আমাদের কি বলেন তো, dh2। সো কখনো যে dh2 বের করতে বলে, dh1 বের করতে বলে, এবার এই অ্যাপ্রোচেই কিন্তু আপনাকে বের করে দেখাইতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, অলরেডি স্যার মেইন ভ্যালুটা আছে আমার কাছে, f প্রাইম x আছে আর o অফ h6 আছে, তাহলে আমি যদি dh3 বের করতে চাই, dh3 বের করা মানে কি, কয়টা টার্ম বাদ যাওয়া প্রথমটার থেকে, তিনটা, তাহলে আমার ওই টার্মটা কই, এখানে টার্মটা আছে কিন্তু লুকাই আছে, আমরা লিখি নাই। কখন লিখি নাই, টেইলর এক্সপ্যান্ড করার সময় আমি ফার্স্টে একবার মাঝখানে লিখছিলাম যে এখানে আমরা যখন এক্সপ্যান্ড করতেছি এইটার পরে কিন্তু আসলে আরও টার্ম আছে, অর্থাৎ আমরা যদি এভাবে লিখতাম, এটাকে এভাবে না লিখে এটা প্লাস লিখতাম, f5 এর পরে আসতে হচ্ছে f7 ডিভাইডেড f7x ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 6 প্লাস ওমেগাটা হতে তখন h টু দি পাওয়ার 8। সো এইটা তখন আমার সেই থার্ড টার্মটা, এই থার্ড টার্মটা তখন বাদ দিতে হতো, এই থার্ড টার্মটা আমার এখানে থেকে যেত। তখন আপনি যেটা করতেন, এই dh2 যেটা আছে এই dh2 কে ব্যবহার করে dh2
এই h/2 ক্যালকুলেট করে ওখান থেকে প্লাস মাইনাস করে ওই থার্ড টার্মটাও আপনি বাদ দিতে পারেন। এভাবে কিন্তু শুধু থার্ড টার্ম না, ফোর্থ ফিফথ চলতেই থাকবে, আপনি কতগুলো টার্ম বাদ দিতে চান সেটা আপনার উপর। বাট পরীক্ষায় 2টা টার্ম বাদ দিতেই বলা হয়, বা 3টা, অ্যাসাইনমেন্ট হয়তো 3টা দিতে পারে, অথচ অ্যাসাইনমেন্ট অলরেডি পাবলিশড। দেখো 2টা বা 3টা এরকম থাকে আর কি। এটাই হচ্ছে ম্যাথ করার ওয়ে। বোঝা গেল কি অ্যাপ্রোচটা? রিচার্ডসন এক্সট্রাপোলেশন, শুধু যোগ বিয়োগ, আর কিছু না, যোগ বিয়োগ। এই বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একটা ম্যাথে আপনাদের খাতা দেখে একটা ম্যাথে খুবই মানে অবাক হয়েছি ভুল দেখে। সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্সের ম্যাথটা। অনেকজন এই ম্যাথটা ভুল করছেন, পারছেন অনেকে, যারা পারছেন তারা 10 পাইছেন ওই প্রশ্নে, ফুল মার্কস ছিল দেখছি আমি। কিন্তু যারা পারেন নাই মানে তাদের যে কি ভুলটা করছেন আমি খুবই অবাক হয়েছি। আপনারা এই ভুলটা কেন করলেন? আমার মাউস কই চলে গেল, যে এই তো, হ্যাঁ, এই আজকের পড়া শেষ আসলে, যেটা জাস্ট ওইটা একটু বলতেছি। যে ভুলটা করছেন হচ্ছে 3টা পয়েন্ট দেওয়া আছে x0 x1 x2, এই 3টা পয়েন্ট দিয়ে ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স বানানো লাগবে। তো শুরুতে 1 দিবেন না, 1গুলা দিতে হবে না? এটা কি সবাই ভুলে গেছেন? কেউ কেউ দেখছি আমি x0 x1 x2 আর f of x0 f of x1 f of x2 দিয়ে এইটা দিয়ে ভ্যান ডার ওয়ালস বানাই ফেলছে। এটা ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স হয়? এটা ভি? এটা কি ভি? না, ভি হচ্ছে 1গুলো, তারপরে x0 x1 x2, তারপরে হচ্ছে x0 স্কোয়ার x1 স্কোয়ার x2 স্কোয়ার, এইটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স। আপনারা কেমন করে ফাংশনের ভ্যালু ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্সে বসান? ফাংশনের ভ্যালুগুলো নিয়ে তো আরেকটা মানে আরেকটা ম্যাট্রিক্স হবে, তাই না? এফ অফ এক্স এফ অফ এক্স। তো এই ভুলটা যারা করছেন তারা আর ম্যাথটা সলভ করতে পারেন নাই। এটা খুবই ছিল, খারাপ একটা ব্যাপার ছিল। এই এত সহজ জিনিসে ভুল হওয়ার কথা ছিল না। হ্যাঁ, হতে পারে যে ওকে ল্যাগ্রেঞ্জ করতে যায় ছোট ক্যালকুলেশনে ভুল হয়েছে, হতে পারে, বা হারমাইটে অনেক সূত্র, যদিও আমি হারমাইটে যারা হারমাইটে মানে পারছেন তারা মানে অনেক মানে যদি অ্যান্সার না মিলে তারপরও অনেক ভালো মার্কস পাইছেন, কারণ অনেকগুলো স্টেপ ঠিক ছিল। আমি স্টেপ ওয়াইজ চেক করে গেছি, পার্শিয়াল মার্কিং অনেক অনেক করছি, পুরো খাতাটা চেক করলে বুঝতে পারবেন যে পার্শিয়াল মার্কিং ছিল, সো অনেক বেশি ছিল। তাই হোক, তো আপনারা এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস এই ধরনের, এটা আসলে এটা কেন হয়েছে বল জানেন? জাস্ট প্র্যাকটিসের অভাব। একটা ম্যাথ যদি করতেন নিজে, একটা ম্যাথ যদি নিজে হাতে করতেন পারতেন, জাস্ট প্র্যাকটিসে আপনি জাস্ট ম্যাথটা দেখে গেছেন, খাতায় হয়তো জাস্ট খাতাটা উল্টাই গেছেন, পেজে ম্যাথটা আপনি দেখছেন, আপনি বুঝছেন যে ও আচ্ছা এটা তো সহজই মনে হচ্ছে। কিন্তু এই ম্যাথের মানে মানে ম্যাথমেটিক্সের এটাই হচ্ছে মানে একটা বিষয় যে শুধু দেখে গেলে হয় না, ওটা যখন করতে যাই তখন আসলে স্টেপগুলো মাথা থেকে বের হতে থাকে। এই জন্য একটা ম্যাথ যদি করতেন ভ্যান ডার ওয়ালসের, তাহলে ওই 10 মার্ক পাইতেন অনেকেই। যাই হোক, একটা জাস্ট এইটার কথাই আমার মাথায় বেশি আসছে, এটা মানে মানে কমন এরর ছিল, এই জন্য বললাম।